হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা প্রাণী পরিচিতির আমরা হচ্ছে চ্যাপ্টারটা শুরু করব। সো এইটার হচ্ছে আমাদের 3টা পার্ট আছে, ঠিক আছে? কী পার্ট? একটা হচ্ছে হাইড্রা, আচ্ছা মুছে ফেলি আমি। আচ্ছা, 3টা পার্টের মধ্যে একটা হচ্ছে আমাদের হাইড্রা আছে, 2 নম্বর পার্টটা হচ্ছে আমাদের ঘাসফড়িং, ঠিক আছে? 2 নম্বর পার্টটা হচ্ছে আমাদের এই যে এখানেও চিত্র আছে ঘাসফড়িং, হাইড্রা, আর 3 নম্বর চিত্র আছে হচ্ছে আমাদের রুই মাছ। সো এইখানে অ্যাকচুয়ালি আমাদের মানে 3টা প্রাণী আর কি আলাদা আলাদা, ঠিক আছে? প্রথম প্রাণীটার নাম হচ্ছে হাইড্রা, দ্বিতীয় প্রাণীটার নাম হচ্ছে ঘাসফড়িং এবং 3 নম্বর প্রাণীটার নাম হচ্ছে রুই মাছ। সো এটা হচ্ছে কম্পারেটিভলি একটা অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে? মানে হচ্ছে হাইড্রা আলাদা পার্টে আছে, ঘাসফড়িং আলাদা পার্ট, আর রুই মাছ আলাদা পার্ট। সো এই 3টা পার্ট নিয়েই হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, ওকে? সো আজকে হচ্ছে আমরা প্রাণী পরিচিতির হাইড্রা পার্টটা শুরু করব, ওকে? সো হাইড্রা, হ্যাঁ, হাইড্রা জিনিসটা অ্যাকচুয়ালি কী? হাইড্রা হচ্ছে আমাদের এমন একটা প্রাণী, হ্যাঁ, হাইড্রার ছবিটা যদি দেখাই, এই যে হাইড্রা হচ্ছে এরকম দেখতে হয় আর কি, ঠিক আছে? এটা মুছে দিই, হ্যাঁ। সো হাইড্রা হচ্ছে আমাদের এইরকম দেখতে হয়, ওকে? এই যে এই পুরাটা হচ্ছে আমাদের হাইড্রা, ঠিক আছে? সো হাইড্রা সম্পর্কে আমরা অনেক বিস্তারিত জানবো, ওকে? সো হচ্ছে প্রথমে আমরা দেখি হাইড্রা কোন পর্বের প্রাণী, ঠিক আছে? হাইড্রা হচ্ছে আমাদের নিডারিয়া পর্বের একটা প্রাণী, ঠিক আছে? জলজ প্রাণী। সো তোমরা কিন্তু সবাই ফার্স্ট চ্যাপ্টারে নিডারিয়া পর্বটার নাম পড়ে আসছো, পরিফেরা, তারপর ছিল হচ্ছে নিডারিয়া। 9টা পর্বর মধ্যে 2 নম্বর পর্বটার নাম হচ্ছে নিডারিয়া। সো এই নিডারিয়ার একটা এক্সাম্পল হিসেবে তোমরা পড়ছিলা হাইড্রা প্রাণী, হ্যাঁ। সো এই হাইড্রাটারই আমরা এখন বিস্তারিত জানবো, ওকে? তার আগে তোমাদেরকে একটু বলে নেই, আমারটা হচ্ছে মার্চের 2024-এর এডিশন, যেটা তোমাদের অথবা 2023-এর এডিশনও সেম, 2023-এর এডিশন আর কি, ঠিক আছে? অথবা মার্চ 2024, ম্যাক্সিমামের কাছেই হচ্ছে তোমাদের এই এডিশনের বইটা। যাদের একদম লেটেস্ট বই, তাদের বইয়ে হচ্ছে তোমার একটু চেঞ্জ হয়েছে আর কি, কিছু কিছু নতুন ছবি অ্যাড করছে, বাট এই যে আমাদের সব টেক্সটগুলো একদম সেম, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টারও তো তোমরা পড়ে আসছো, তাই না? সো আমাদের হচ্ছে যে একদম লেটেস্ট এডিশনের বই, তার সাথে হয়তো এটার পেজ সংখ্যাটা মিলবে না, বাট টেক্সট একদম সেম, ঠিক আছে? সো তুমি এটা এই পিডিএফ দেখে দাগাতেও পারবা, এটা দিয়ে পড়ালে তোমাদের কোনোই প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে? তোমরা জাস্ট আমি তোমাদেরকে টপিকের নাম বলবো, সেই টপিক যদি বের করো তাহলে দেখবে একদম লাইন টু লাইন সব কিছু মিলতেছে, কোনো সমস্যা নেই, ওকে? আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি। তাহলে হাইড্রা কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে? প্রাণী জগতে 2টি পর্ব, দ্বিস্তরী প্রাণী পর্ব আছে, ঠিক আছে? এটার মধ্যে কি কি? একটা হচ্ছে নিডারিয়া আর একটা হচ্ছে টিনোফেরা। সো এই যে আমাদের নিডারিয়া আর টিনোফেরা, নিডারিয়া কি আমাদের একটা মেজর পর্ব, ঠিক আছে? ওই যে 9টা পর্বের মধ্যে একটা পর্ব। আর টিনোফেরা এটা কিন্তু আমাদের একটা মাইনর পর্ব, ঠিক আছে? অর্থাৎ এই টিনোফেরা নিয়ে আমরা বেশি একটা আলোচনা করি না, ওকে? আচ্ছা, তাহলে এখন আমরা পড়ব যে এই যে হাইড্রাটা আছে, হাইড্রাটা অ্যাকচুয়ালি কী। দেখো, হাইড্রা কে আবিষ্কার করছিলেন এটা আমরা প্রথমে পড়ি, ঠিক আছে? প্রকৃতি বিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বলে, ঠিক আছে? প্রকৃত বিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বলে, তিনি হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে প্রথম তথ্য প্রদান করেন এবং ট্রেম্বলেকেই হাইড্রার আবিষ্কারক হিসাবে গণ্য করা হয়, ওকে? সো এই জায়গায় আমাদের মাথায় রাখা লাগবে অবশ্যই যে আব্রাহাম ট্রেম্বলে হচ্ছে হাইড্রার আবিষ্কারক। আচ্ছা, এখানে যে পুনরুৎপত্তি ক্ষমতা বলছে, এটা অ্যাকচুয়ালি কী? এটা হচ্ছে আমরা কিন্তু সবাই ছোটোবেলায় এই যে তোমার হাইড্রা ড্রাগনের গল্প শুনে আসছি, ঠিক আছে? যে এমন একটা ড্রাগন ছিল যেটার তোমরা আমরা যদি একটা মাথা কেটে ফেলতাম তাহলে সেখান থেকে আরও অনেকগুলো মাথা জন্ম নিত, ঠিক আছে? হাইড্রাও অনেকটা সেম আর কি। হাইড্রার তুমি যদি পা কেটে ফেলো তাহলে ওইখান থেকে নতুন করে একটা পা গজাবে। হাইড্রার যদি তুমি একটা কোর্শিকা কেটে ফেলো, ঠিক আছে, বা মাথা কেটে ফেলো, ওইখান থেকে আরও 2টা মাথা গজাবে, এরকম আর কি। এটাকেই বলা হইতেছে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা, ঠিক আছে? তাহলে হাইড্রার আবিষ্কারককে আব্রাহাম ট্রেম্বলে, কিন্তু এটার নামকরণ করছে আবার অন্য একটা বিজ্ঞানী, ঠিক আছে? ক্যারোলাস লিনিয়াস, সেই আমাদের বিখ্যাত নাম বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তিনি হচ্ছে নাম দেন হাইড্রার, হ্যাঁ। হাইড্রার নামকরণ করেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। সো পরীক্ষার সময় যদি তোমার কোয়েশ্চেন আসে হাইড্রার আবিষ্কারককে, তাহলে তোমার আনসার হবে আব্রাহাম ট্রেম্বলে। এবং যদি এটা আসে পরীক্ষার সময় যে হাইড্রার নামকরণ কে করেছেন, তাহলে তোমার আনসার হবে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, সো এইখানে দেখো তোমাদেরকে কিছু কিছু কথা বলছে যে এই যে এখান থেকে, হ্যাঁ, রূপকথার মানে গ্রিক রূপকথার ন্যায় মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করা হয়। হাইড্রার একটা মাথা কাটলে তার বদলে 2টা মাথা বা তার বেশি মাথা গজাতো। হাইড্রা ড্রাগনের মতো হারানো, এগুলো তোমরা একটু রিডিং পড়তে পারো মজার জন্য আর কি, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট লাইন না, ওকে? সো ইম্পর্টেন্ট কি এখান থেকে জাস্ট হচ্ছে তোমার 2টা বিজ্ঞানীর নাম পড়বা আর হচ্ছে পর্বগুলোর নাম পড়বা, ঠিক আছে? আচ্ছা,
এরপরে আমরা চলে আসবো হাইড্রার প্রজাতি নিয়ে। ঠিক আছে, সবাই হচ্ছে তোমার বইয়ের বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি, এই যে হেডলাইনটা আছে এখানে চলে আসো। আচ্ছা, আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা পড়ব বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি। সো পুরো পৃথিবীতে টোটাল হাইড্রার 40টার মতো প্রজাতি আছে। ঠিক আছে, পুরো পৃথিবীতে কয়টা প্রজাতি আছে? 40টা। এই 40টা প্রজাতির মধ্যে বাংলাদেশে পাওয়া যায় মাত্র 3টা প্রজাতি। বুঝতে পারছো? বাংলাদেশে মাত্র 3 প্রজাতির হাইড্রা পাওয়া যায়। সো তোমার যদি পরীক্ষার সময় কোয়েশ্চেন আসে পুরা পৃথিবীতে কত ধরনের হাইড্রা পাওয়া যায়? 40টা। যদি কোয়েশ্চেন আসে এমসিকিউতে, এগুলো কিন্তু আমরা এমসিকিউ টপিক পড়তেছি, এখন আমরা সিকিউতে আসি নাই। ঠিক আছে, যদি তোমাকে কোয়েশ্চেন করে বাংলাদেশে তোমার হচ্ছে বাংলাদেশে হাইড্রার প্রজাতি সংখ্যা কত, তাহলে আনসার হবে হচ্ছে 3টা। তাহলে ওই 3টার নাম আমাদের পড়া লাগবে। একটা হচ্ছে বাদামি বর্ণের হাইড্রা, 2 নাম্বারটা হচ্ছে সবুজ বর্ণের হাইড্রা, আর 3 নাম্বারটা হচ্ছে বর্ণহীন বা হলুদ বর্ণের হাইড্রা। ঠিক আছে, আচ্ছা, সো এইখানে তুমি চাইলে এগুলোর ইংলিশ নামগুলো পড়তে পারো। ঠিক আছে, আর না চাইলে দরকার নাই। আচ্ছা, সো এইখান থেকে কিন্তু তোমার ডেন্টালে একটা কোয়েশ্চেন আসছিল, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট। সো যেখানেই দেখবা এরকম 3টাওয়ালা অপশন আছে। ঠিক আছে, তোমাকে পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে যে নিচের কোন প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় না। অপশন ধরো দিল বাদামি বর্ণের হাইড্রা, কালো বর্ণের হাইড্রা, সবুজ বর্ণের হাইড্রা, বর্ণহীন বা হলুদ বর্ণের হাইড্রা। তাহলে আমাদের আনসার হবে কালো বর্ণের হাইড্রা, তাই না? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার সময় আসে। আচ্ছা, তারপরে আমরা সরাসরি চলে আসব বাসস্থান ও স্বভাব। ঠিক আছে, সবাই হচ্ছে এই হেডলাইনটাতে চলে আসো, বাসস্থান ও স্বভাব। এটাও হচ্ছে আমরা অনলি এমসিকিউর জন্য পড়বো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা সব এমসিকিউ টপিক পড়তেছি। আচ্ছা, সো হাইড্রা একটা মুক্তজীবী প্রাণী। মুক্তজীবী প্রাণী বলতে আসলে আমরা কি বুঝি বলতো? হাইড্রা হচ্ছে মানে নিজে নিজেই বসবাস করতে পারে, অন্য কোনো প্রাণীর উপর এটাকে নির্ভর করতে হয় না। এটা হচ্ছে নিজে মুক্ত স্বাধীনভাবেই বসবাস করতে পারে। আচ্ছা, সো হাইড্রা অ্যাকচুয়ালি কোথায় বসবাস করতে পছন্দ করে, কোন ধরনের প্রাণীতে? হাইড্রা কিন্তু একটা জলজ প্রাণী। ঠিক আছে, এটা হচ্ছে জলের মধ্যে পাবো আমরা, জলজ প্রাণী। ওকে, সো এটা হচ্ছে স্থির, শীতল এবং পরিষ্কার পানিতে থাকতে পছন্দ করে বা এদেরকে বেশি পাওয়া যায়। ওকে, সো পানির বৈশিষ্ট্যটা একটু পড়া লাগবে, স্থির, শীতল এবং পরিষ্কার পানি। আচ্ছা, এরপরে আমরা চলে আসব, দেখো দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন কাজ সম্পাদন করে হচ্ছে হাইড্রা। ঠিক আছে, আচ্ছা, সো এটা একটু পড়বা যে শ্বসন এবং রেচন কাজ কোন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। তারপর আমরা পড়ব হাইড্রার জনন। ঠিক আছে, সো দেখো মুকুলোদ্গম এবং দ্বিবিভাজন এটা হচ্ছে হাইড্রার অযৌন জনন। ঠিক আছে, আর জননকোষ সৃষ্টি এটা হচ্ছে হাইড্রার যৌন জনন। সো এখানে তাহলে আমরা 2 ধরনের তোমার হচ্ছে জনন পাইলাম, তাই না? এই জনন সম্পর্কে আমরা আরও পরে ডিটেলস পড়বো। ওকে, এখন জাস্ট একটু মাথায় রাখো হাইড্রার 2 ধরনের জনন দেখা যায়। একটা হচ্ছে অযৌন জনন, যেটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে আমাদের যৌন জনন। ওকে, সো অযৌন জনন আবার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে আমাদের মুকুলোদ্গম আর দ্বিবিভাজন। আর যৌন জনন কোনটা? একটাই, সেটা হচ্ছে জননকোষ সৃষ্টির মাধ্যমে। এখান থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন আসছিল। ওকে, সো হচ্ছে তোমাদের মাথায় রাখা লাগবে হাইড্রার জনন কয় ধরনের? 2 ধরনের, যৌন জনন, অযৌন জনন। অযৌন জনন আবার কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে মুকুলোদ্গম আর একটা হচ্ছে দ্বিবিভাজন। ওকে, সো এরপরে আমরা পড়ব হচ্ছে আকার এবং আকৃতি। সবাই হচ্ছে হাইড্রার আকার এবং আকৃতি এই টপিকটাতে চলে আসো। ওকে, সো এখান থেকে আমাদের যেটা পড়া লাগবে, হাইড্রার দেহ কেমন? অরীয় প্রতিসম। এটাও কিন্তু হচ্ছে তোমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়ে আসছো। ওকে, আচ্ছা, সো হাইড্রার আমাদের দৈর্ঘ্য কত? 10 থেকে 30 মিলিমিটার লম্বা এবং 1 মিলিমিটার চওড়া। এই ইনফরমেশনটা একটু জাস্ট মনে রেখো, এখান থেকে তোমার আর তেমন কিছুই পড়ার দরকার নেই। ওকে, আচ্ছা, সো এরপরে আমরা চলে আসব হাইড্রার বহির্গঠন এখানে। ঠিক আছে, হাইড্রার বহির্গঠন। আচ্ছা, সো একটা হাইড্রাকে আমরা 3টি অংশে ভাগ করতে পারি। কয়টা অংশে ভাগ করতে পারি বলো তো? একটা হাইড্রাকে আমরা 3টা অংশে ভাগ করতে পারি। ঠিক আছে, কোন 3টা অংশ? 1 নম্বরে হচ্ছে হাইপোস্টোম, 2 নম্বরে হচ্ছে দেহকাণ্ড, আর 3 নম্বরে হচ্ছে আমাদের পদতল বা পদচাকতি। ওকে, সো এখান থেকেও আমাদের তাহলে কোশ্চেন আসতে পারে হাইড্রার দেহকে নিচের কোন অংশটি পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে এই 3টে অপশন দিবে, আর একটা হচ্ছে আবল তাবল একটা অপশন দিয়ে দিবে। ওকে, সো এটা আমাদের মাথায় রাখা লাগবে। আচ্ছা, সো এখন আমরা হাইপোস্টোম কি, দেহকাণ্ড কি, পদতল বা চাকতি কি, এগুলো তো কিছুই জানি না, তাই না? সো এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস পড়ব চিত্র দেখে দেখে,
চিত্রের সাথে মিলিয়ে পড়বো, তাহলে তোমাদের একদম সহজ হবে। বিষয়গুলো আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করব, তাহলেই আমাদের কাছে একদম সহজ লাগবে। এই জিনিসটাও তোমার মোস্টলি এমসিকিউতে আসে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিকিউতে তেমন একটা আসে না। সো আমাদের কিন্তু টপিক আইডেন্টিফাই করতে হবে, জানতে হবে কোন টপিক এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন টপিক সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর কোন টপিক আমরা স্কিপ করতে পারবো, আমাদের দরকার নাই। ওকে, এইভাবে যদি প্রথম দিক কোন টপিক হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। সো তাহলে এখন আমরা চলে আসবো হাইপোস্টোমে। হাইপোস্টোম মানে কি জানো? হাইপোস্টোম মানে হচ্ছে আমাদের মুখছিদ্র, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হাইপোস্টোম বলতে মুখছিদ্রকে বোঝানো হয়, বা হাইপোস্টোমের মধ্যে আমাদের মুখছিদ্র থাকে, ঠিক আছে? হাইপোস্টোম জিনিসটা কি অ্যাকচুয়ালি এটি দেহের মুক্ত প্রান্তে অবস্থিত মোচাকৃতির ছোটো সংকোচন প্রসারণশীল অংশ, এর চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র অবস্থান করে। সো এগুলো তোমার কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে হাইপোস্টোমে হচ্ছে আমাদের মুখছিদ্র অবস্থান করবে। ওকে, সো তাহলে কি হাইড্রার মুখ কোনটা? হাইপোস্টোম। সো এখন যদি আমরা একটু চিত্র দেখে খেয়াল করি পরের পেজে, এইখানে দেখো আমাদের একটা চিত্র আছে। সো দেখো এই যে আমাদের হাইপোস্টোম দেখতে পাইছো, অর্থাৎ এই অংশটাকে বলবো আমরা হাইপোস্টোম। এখানেই হচ্ছে হাইড্রার মুখ থাকবে। মুখ থাকবে মানে কি এখান থেকে হচ্ছে হাইড্রা খাদ্য গ্রহণ করবে, বুঝতে পারছো? তাহলে হাইপোস্টোম কি এটা আশা করি তোমরা বুঝতে পারছো। হাইপোস্টোম হচ্ছে এমন একটা অংশ যেখানে হাইড্রার মুখ অবস্থান করবে, ঠিক আছে? আচ্ছা, সো এটার কাজটা কি? কাজটা একটু আমরা পড়ি। এটা হচ্ছে খাদ্য গৃহীত হবে, যেহেতু এটা মুখ, ঠিক আছে? এখান থেকে খাদ্য গৃহীত হবে এবং একটা আজব জিনিস হবে, সেটা হচ্ছে অপাচ্য অংশ বহিষ্কৃত হবে, ঠিক আছে? অর্থাৎ হাইড্রা তোমার হচ্ছে খাবেও মুখছিদ্র দিয়ে, আবার হচ্ছে এটা যে পয়ং নিষ্কাশন করবে সেটা হচ্ছে আমাদের মুখছিদ্র দিয়েই হবে, অর্থাৎ একটা ছিদ্রের মাধ্যমেই দুইটা কাজ হবে। অনেকটা মানুষের ক্ষেত্রে বমি করার মতো আর কি, ঠিক আছে? মানুষ যেরকম মুখ থেকে খায় আবার মুখ দিয়েই বমি করে, ওরকম আর কি, ঠিক আছে? যে হাইড্রা মুখ থেকেই খাবার গ্রহণ করবে, আবার অপাচ্য অংশ মুখ থেকেই দেহের বাইরে নিষ্কাশন করে দিবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের হাইপোস্টোম জিনিসটা শেষ। এরপর আমরা পড়বো হচ্ছে দেহকাণ্ড। সো দেহকাণ্ড অ্যাকচুয়ালি কি? দেখো আমরা আগে চিত্রটা দেখি, ঠিক আছে? এই যে এই আমাদের হাইপোস্টোম থেকে শুরু করে এই যে লম্বা হচ্ছে আমাদের এই পর্যন্ত, এই পুরাটাই হচ্ছে আমাদের দেহকাণ্ড, ঠিক আছে? এই পুরাটাই হচ্ছে আমাদের দেহকাণ্ড। ওকে, আচ্ছা। তাহলে হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত, ঠিক আছে? হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত। তাহলে পাদচাকতিটা কোথায়? এই যে দেখো পাদচাকতি, দেখছো? একদম এইখানে যে আমাদের একদম নিচে, যেটা হচ্ছে একদম হাইড্রার যে নিচে অংশটা, সেটা হচ্ছে আমাদের পাদচাকতি। যেরকম মানুষের একদম নিচে পা থাকে, সেরকম হাইড্রার থাকে হচ্ছে পাদচাকতি। তাহলে আমরা কি পাইলাম? হাইপোস্টোমের নিচ থেকে, অর্থাৎ এইখান আমি যদি একটু ভিন্ন কালার আনি, হ্যাঁ, অর্থাৎ এইখান থেকে শুরু করে আমাদের হচ্ছে এই যে পাদচাকতি এই পর্যন্ত যে লম্বা আমাদের যে দেহের অংশটা আছে, এই পুরাটাই হচ্ছে আমাদের দেহ কাণ্ড। ওকে, আচ্ছা, তাহলে আমি এটা একটু মুছে দিই। আচ্ছা, সো এরপরে আমরা কি পড়বো দেখো। তাহলে দেহকাণ্ড কি এটা আমরা বুঝতে পারছি। দেহকাণ্ডে আবার তিনটা অংশ থাকে, ঠিক আছে? দেহকাণ্ডে আবার তিনটা অংশ থাকে, ঠিক আছে? দেহকাণ্ডে কি কি থাকে? 1 নম্বরে হচ্ছে কোর্সিকা, 2 নম্বরে হচ্ছে আমাদের মুকুল, এবং 3 নম্বরে হচ্ছে আমাদের জননাঙ্গ, ঠিক আছে? তাহলে দেহকাণ্ডে আবার আমরা এই তিনটা অংশ পাবো। ওকে, আচ্ছা। সো কোর্সিকা কি, মুকুল কি, আর জননাঙ্গ কি, এগুলোও আমরা একটু দেখতে হবে। আচ্ছা, সো দেহকাণ্ডে আমরা যে 1 নাম্বার জিনিসটা পাবো সেটা হচ্ছে কোর্সিকা। ওকে, সো এই যে আমাদের কোর্সিকা, এই কোর্সিকাতে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জিনিসটা কি কোর্সিকা, ঠিক আছে? আচ্ছা, সো হাইপোস্টোমের গোড়ার চতুর্দিকে 6 থেকে 10টা সংকোচনশীল দেহ অপেক্ষা লম্বা ফাঁপা সুতার মতো অংশকেই বলা হয় হচ্ছে কোর্সিকা। তোমাদেরকে যদি আমি একটু চিত্রে দেখাই, দেখো এই যে এই স্ট্রাকচারগুলো আছে না, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা কোর্সিকা, বুঝতে পারছো? তাহলে এটা কোথায় অবস্থিত? এখন যদি আমরা আবার লাইন টু লাইন একবার পড়ি, তাহলে বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো হাইপোস্টোমের গোড়ায় অবস্থিত থাকবে, অর্থাৎ এই যে আমাদের হাইপোস্টোম, তাহলে কি কোর্সিকাগুলো হচ্ছে হাইপোস্টোমের গোড়ায় অবস্থিত। এটা আশা করি বুঝতে পারছো। তারপর এগুলো কেমন তোমার হচ্ছে আকৃতি হবে? এগুলো হচ্ছে সুতার মতো, তাই না? এগুলো আমরা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো সুতার মতো হচ্ছে গঠন তৈরি করছে। আচ্ছা, এরপর কয়টা কোর্সিকা থাকতে পারে? 6 থেকে 10টা সরু কোর্সিকা থাকতে পারে, ঠিক আছে? জাস্ট এই তিনটা জিনিস আমাদের মনে রাখলেই চলবে। এরপর আমরা দেখি এখানে আমাদের একটা নেমাটোসিস্টের কথা বলা হয়েছে। দেখো, কোর্সিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট অবস্থিত, ঠিক আছে? সো নেমাটোসিস্ট মানে নেমাটোসিস্ট না, নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, ঠিক আছে? নেমাটোসিস্ট ব্যাটারি জিনিসটা অ্যাকচুয়ালি কী? হ্যাঁ,
সো দেখো এখানে হচ্ছে তোমার নেমাটোসিস্ট ব্যাটারিগুলা অত ভালো করে দেখা যায় না। দেখো এই যে আমাদের ছোট ছোট যে গোল গোল দেখতে পাইতেছো, এই যে আমাদের একটু এলিভেটেড অংশ বা উঁচা নিচে অংশ, এটাকে আমরা বলবো হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। ঠিক আছে, এগুলাই হচ্ছে আমাদের নেমাটোসিস্ট ব্যাটারি। এগুলা কোথায় থাকবে? টিউমারের মতো, দেখছো এই যে ছোটো ছোটো টিউমারের মতো, এই যে ছোটো ছোটো টিউমারের মতো এরকম থাকবে আর কি। ঠিক আছে, কোর্সিকার দেখে আমাদের নেমাটোসিস্ট ব্যাটারি নামে একটা জিনিস থাকবে। ওকে, আচ্ছা তাহলে এই যে আমাদের কোর্সিকা জিনিসটা পড়লাম, ঠিক আছে, এই যে সরু সুতার মতো অংশ যে কোর্সিকা, এই যে কোর্সিকা দেখছো, কোর্সিকার হচ্ছে আমাদের তাহলে কাজটা কি? কাজ হচ্ছে কোর্সিকা ও নেমাটোসিস পারস্পরিক সহযোগিতায় আহার, চলন এবং আত্মরক্ষা, এই তিনটা জিনিস মনে রাখবা। আহার, চলন এবং আত্মরক্ষা, এই তিনটাতে হচ্ছে আমাদের কোর্সিকা ভূমিকা রাখবে। সো এখান থেকেও কোশ্চেন আসতে পারে না, তাই না, যে নিচের কোডটি কোর্সিকার কাজ নয়। হ্যাঁ, সো হচ্ছে কোর্সিকার এই তিনটা কাজ আমাদের মনে রাখতে হবে। তারপর আমরা চলে আসবো মুকুলে। ঠিক আছে, সো এই যে আমাদের মুকুল, মুকুল জিনিসটা অ্যাকচুয়ালি কী? ঠিক আছে, মুকুল মানে হচ্ছে কি তোমার এই যে তোমার হচ্ছে হাইডার দেহ থেকে একটা এক্সট্রা জিনিস জন্ম নেবে, এটাই হচ্ছে মুকুল। ছোটোবেলায় তো আমরা পড়ে আসছি, তাই না, যে মুকুলের অঙ্কুরোদ্গম। হ্যাঁ, অর্থাৎ কি হাইডা থেকে একটা শিশু হাইডা জন্ম নেবে বা একটা আলাদা অংশ জন্ম নেবে, বা হচ্ছে গাছের যেরকম ডালপালা থাকে না, সেরকম একটা ডাল জন্ম নেবে আর কি, এটাকে আমরা বলবো হচ্ছে মুকুল। ঠিক আছে, তাহলে আমরা চিত্রে দেখে ফেললাম যে মুকুলটা কী বা কোথায় থাকে। এখন আমরা একটু টেক্সট পড়বো। ওকে, গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পায় তখন মুকুল সৃষ্টির অনুকূল সময়। ওকে, সো এটা আমাদের মনে রাখতে হবে, মুকুল কখন সৃষ্টি হতে পারে? গ্রীষ্মকালে। ওকে, আচ্ছা তারপর এখান থেকে আর তেমন কিছু না পড়লেও চলবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, নট সো ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা তো জানি মুকুল উদ্গম হাইডার একটা অন্যতম অযৌন জনন প্রক্রিয়া। ঠিক আছে, যে প্রথমে আমরা পড়ে আসছিলাম হাইডার দুই ধরনের তোমার হচ্ছে জনন প্রক্রিয়া থাকে, একটা হচ্ছে অযৌন প্রক্রিয়া আর একটা হচ্ছে আমাদের যৌন প্রক্রিয়া। তাহলে অযৌন জনন আবার কয় প্রকারের ছিল? যে দুই প্রকারের ছিল। ঠিক আছে, আবার যদি একটু দেখিয়ে নিয়ে আসি, এই যে একটা ছিল হচ্ছে আমাদের মুকুলোদ্গম আর একটা ছিল হচ্ছে আমাদের দ্বিবিভাজন। ঠিক আছে, সেই মুকুলোদ্গমের মধ্যে একটা হচ্ছে সেইটা। দেখো এটা কীভাবে জননে অংশগ্রহণ করবে কি, অ্যাকচুয়ালি হচ্ছে এই যে পরিণত যে মুকুলটা আছে, এটা এখান থেকে হচ্ছে আস্তে করে যখন এটা পরিণত হয়ে যাবে, এখান থেকে হচ্ছে এটা সেপারেট হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে, তখন এটা হচ্ছে একটা সম্পূর্ণ শিশু হাইডা হিসাবে জন্ম নেবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের মুকুল জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলে আসবো জননাঙ্গ। আচ্ছা, সো জননাঙ্গ কখন গঠিত হতে পারে? আমাদের হচ্ছে হেমন্ত ও শীতকালে। ঠিক আছে, জননাঙ্গ আমাদের গঠিত হতে পারে হচ্ছে হেমন্ত ও শীতকালে, এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। ওকে, আচ্ছা, সো জননাঙ্গ জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের সব সময় থাকে না, এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়, অর্থাৎ হচ্ছে এই যে হেমন্ত ও শীতকালেই তৈরি হতে পারে। সো দেখো এখানে কি বলছে, দেহকাণ্ডের উপরের অর্ধাংশে থাকবে হচ্ছে শুক্রাশয় এবং নিচের অর্ধাংশে থাকবে হচ্ছে আমাদের ডিম্বাশয়। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আমাদের একটা হচ্ছে, এটাকে যদি আমরা অর্ধাংশ ধরি, ঠিক আছে, তাহলে কি এটা উপরের অর্ধাংশ থাকবে হচ্ছে আমাদের শুক্রাশয় আর নিচের অর্ধাংশে থাকবে হচ্ছে আমাদের ডিম্বাশয়। দেখতে পাইছো? এটাই আর কি বলছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের জননাঙ্গ জিনিসটা কি, এটা আমরা বুঝতে পারলাম, এটার কাজটা কি, যে যৌন জননে অংশগ্রহণ করা। ঠিক আছে, আচ্ছা তো পাদচাকতি জিনিসটা অ্যাকচুয়ালি কি, যেটার উপর হচ্ছে হাইডা ভর করে দাঁড়িয়ে থাকে, সেটাই হচ্ছে আমাদের পাদচাকতি। ওকে, সো দেহকাণ্ডের নিম্ন প্রান্তে অবস্থিত গোল ও চাপা অংশটি হচ্ছে পাদচাকতি বা পদতল। ঠিক আছে, আচ্ছা সো এখন কিন্তু তোমাদেরকে মানে হচ্ছে আমি প্রত্যেকটা লাইন ইন্ডিকেট করার জন্য সব লাইনে মোটামুটি দাগাইছি, কিন্তু তোমরা যে পিডিএফে আমাদের যেই লাইনগুলো হাইলাইট করে দাগানো আছে, তোমরাও কিন্তু অবশ্যই হাইলাইটার দিয়ে ওই লাইনগুলো দাগিয়ে ফেলবা। ঠিক আছে, আচ্ছা ওই লাইনগুলো কি তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, আর বাকি লাইনগুলো জাস্ট আমার মতো একবার রিডিং পড়ে যাবা। হ্যাঁ, ওকে, সো কাজ, তাহলে পাদচাকতির কাজ কি, এটা তো আমরা সহজেই জানি, কোনো একটা তলের সাথে লেগে থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে এই যে আমাদের ধরো এটা একটা তল, কোনো একটা তলের সাথে পাদচাকতি লেগে থেকে মানে হাইড্রাকে আর কি সাপোর্ট দেবে। বুঝতে পারছো? এটা আরেকটা কাজ হচ্ছে বুদবুদ সৃষ্টি করা। ওকে, বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। ওকে, আরেকটা আছে গ্লাইডিং চলন। গ্লাইডিং চলন জিনিসটা কি তোমরা এখন বুঝবা না, এটার উপরে আলাদা একটা টপিকই আছে, হাইড্রার চলন, একটু পরেই আমরা পাবো। সেই হাইড্রার চলনে গ্লাইডিং চলনের বিস্তারিত আমরা পড়বো। ওকে, তাহলে আমাদের কিন্তু হাইড্রার যে হচ্ছে দেহের বর্ণনা, সেটা আমাদের সম্পূর্ণ পড়া হয়ে গেছে। তাহলে আমরা কী কী পাইলাম, একটা হচ্ছে আমাদের একটু যদি সামারি করি, হ্যাঁ একটু যদি সামারি করি, তাহলে হচ্ছে এটা কি আমি কি বলছি বলো তো, এটা হচ্ছে আমাদের এমসিকিউর অংশ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। সো তাহলে আমরা পাইলাম হাইড্রাকে হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে আমাদের হাইপোস্টোম, 2 নম্বর হচ্ছে দেহকাণ্ড, আর 3 নম্বরে হচ্ছে পদতল বা পদচাকতি। হাইপোস্টোম কি, এই যে আমাদের হচ্ছে হাইপোস্টোম কি আমরা বলবো হচ্ছে মুখছিদ্র। ঠিক আছে, তারপর কি দেহকাণ্ড, এই যে হাইপোস্টোম থেকে শুরু করে আমাদের যে পাদচাকতি পর্যন্ত লম্বা যে অংশটা, এটা হচ্ছে দেহকাণ্ড, আর লাস্টে থাকবে হচ্ছে আমাদের পাদচাকতি, অর্থাৎ এই যে গোল অংশটা, এটাকে বলবো হচ্ছে আমরা
চাকতি, ঠিক আছে। তারপর দেহকাণ্ডের আবার তিনটা অংশ আছে, কি কি? একটা হচ্ছে কোর্শিকা, মুকুল এবং জননাঙ্গ, এগুলো হচ্ছে আমাদের দেহকাণ্ডে থাকতে পারে। ওকে, সো তাহলে তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমরা যে টপিকে যাব সেই টপিকটার নাম হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। সবাই হচ্ছে এই টপিকটাতে চলে আসো, দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। ওকে, সো দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়? দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলতে তোমার এমন একটা প্রাণীকে বোঝানো হয় যেটার অ্যাকচুয়ালি দুইটা দেহ স্তর আছে। এটাও কিন্তু তোমরা মোটামুটি একটা ধারণা ফার্স্ট চ্যাপ্টারে পেয়ে আসছো, তাই না, যে নিডারিয়া আমাদের দ্বিস্তরী প্রাণী ছিল। ওকে, সো একটু আমরা পড়ি, টেক্সটটা পড়ি, তারপর হচ্ছে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। ভ্রূণাবস্থায় যেসব প্রাণীর দেহ প্রাচীরে কোষগুলো কেবল একটোডার্ম এবং এন্ডোডার্ম নামক দুটি স্তরে, মানে দুটি স্তর থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিপ্লোব্লাস্ট বা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। মানে কি দুইটা স্তর থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বিস্তর। আচ্ছা, সো এখন আমরা দেখি একটোডার্ম আর এন্ডোডার্ম এই দুটো মানে অ্যাকচুয়ালি কী। দেখো, মেডিকেল টার্মে যখনই তুমি এই যে ডার্ম কথাটা দেখবা, ডার্ম মানেই বুঝবা, ডার্ম মানে হচ্ছে ত্বক, তাই না? ডার্ম মানে কি বলো তো? ত্বক বা স্কিন, ঠিক আছে, ত্বক বা স্কিন, চামড়া, ঠিক আছে, এটা হচ্ছে ত্বক। ওকে, সো বায়োলজিতে, বোটানিতে, জুলজিতে যেখানেই তোমরা ডার্ম কথাটা দেখবা সেটাই তোমাদের মাথায় আসতে হবে। ডার্ম মানে হচ্ছে ত্বক। আমরা বলি না যে ডার্মাটোলজিস্ট, মানে হচ্ছে আমরা যখন আমাদের স্কিনে কোনো সমস্যা হয় তখন আমরা ডার্মাটোলজিস্ট ডক্টরের কাছে যাই, তাই না? সো ডার্ম দেখলেই আমাদের বুঝতে হবে যে এটা একটা ত্বক। ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার একটু মনে করি যে একটোডার্ম মানে কি আর এন্ডোডার্ম মানে কি। আচ্ছা, একটো মানে হচ্ছে আমাদের বাইর, হ্যাঁ, বায়োলজির, বোটানি, জুলজির যেখানে একটো কথাটা পাবা, একটো কথাটা মানে হচ্ছে আমাদের বাইরের অংশ। আর এন্ডো কথাটা যেখানেই পাবা, এন্ডো মানে হচ্ছে আমাদের ভিতরের অংশ, ঠিক আছে। তাহলে আমাদের বাইরের যেই ত্বকটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে একটোডার্ম, এবং ভিতরে যেই ত্বকটা থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা এন্ডোডার্ম। এখন আশা করি তোমরা বুঝতে পারছো যে একটোডার্ম মানে কি আর এন্ডোডার্ম মানে কি। তাহলে এই যে আমাদের দ্বিস্তরী প্রাণী, এই দ্বিস্তরী প্রাণীতে আমাদের ত্বকের দুইটা স্তর থাকবে। কোন দুইটা স্তর? একটা থাকবে হচ্ছে বাইরের স্তর বা একটোডার্ম, আর একটা থাকবে হচ্ছে আমাদের ভিতরের স্তর বা এন্ডোডার্ম, ঠিক আছে। আচ্ছা, সো এই যে আমাদের একটোডার্ম এবং এন্ডোডার্ম এই দুটো স্তরের মধ্যে আমাদের আরেকটা জিনিস থাকে, সেটাকেই বলা হয় হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া জিনিসটা কি? মেসোগ্লিয়া হচ্ছে আমাদের, দেখো, এই দুটি স্তরের মাঝখানে হচ্ছে আমাদের মেসোগ্লিয়া অবস্থান করে, ঠিক আছে। এই দুটি স্তরের মাঝখানে, অর্থাৎ একটোডার্ম এবং এন্ডোডার্ম এই দুটো স্তরের মাঝখানে হচ্ছে আমাদের মেসোগ্লিয়া অবস্থান করবে। তাহলে মেসোগ্লিয়া জিনিসটা কি অ্যাকচুয়ালি? মেসোগ্লিয়া হচ্ছে আমাদের এক ধরনের অকোষীয় জেলির মতো একটা অংশ, ঠিক আছে। মেসোগ্লিয়া কেমন? একটা অকোষীয় জেলির মতো অংশ। তোমাদেরকে এই জিনিসটা হচ্ছে আমি চিত্রতেও দেখাবো, ঠিক আছে। চিত্রতে দেখাইলে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো একটু চিত্রতে এখনই দেখাই দিই। দেখো, এই যে আমাদের এখানে চিত্র আছে, ঠিক আছে। সবাই হচ্ছে এই চিত্রটা একটু বের করো। সো দেখো, এইখানে আমরা দেখতে পাইতেছি এই যে আমাদের কোষগুলা, উপরের কোষ, এটা হচ্ছে আমাদের এপিডার্মিস বা একটোডার্ম, ঠিক আছে। এই যে এই স্তরটা আছে, এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্ম, ঠিক আছে। এই যে এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে। আর হচ্ছে মধ্যের যে স্তরটা, এই যে আমাদের পেস্ট কালার যে স্তরটা দেখতে পাইতেছো, আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, এই যে এই স্তরটাই হচ্ছে আমাদের মেসোগ্লিয়া। অর্থাৎ একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে দেখো এখানেও সুন্দরভাবে দেওয়া আছে, এই যে এপিডার্মিস, তারপর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, এই দুটো ডার্মিসের মাঝখানে আমাদের যেটা অবস্থান করবে সেটাই হচ্ছে মেসোগ্লিয়া। হ্যাঁ, আচ্ছা, সো ডার্ম দিয়া কীভাবে ডার্মিস হয়ে গেল, তোমাদের কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। এখন বুঝাইতেছি আর কি, যে হচ্ছে ডার্ম দিয়ে কীভাবে ডার্মিস হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সো এটা তো আমরা জানি যে হাইড্রা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণীর একটা আদর্শ উদাহরণ। এটা হচ্ছে তোমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়ে আসছো। সো এখন আমরা একটু হাইড্রার অন্তর্গঠন পড়ব, ঠিক আছে। হাইড্রার অন্তর্গঠন মানে হচ্ছে এটার একটু ভিতরে যাব। সো দেহের অন্তর্গঠনে মূলত আমরা দুটি প্রধান অংশ পাবো, ঠিক আছে। হাইড্রার দেহের অন্তর্গঠনে আমরা দুটি প্রধান অংশ পাবো, একটা হচ্ছে দেহ প্রাচীর আর একটা হচ্ছে আমাদের সিলেন্টেরন, ঠিক আছে। একটা হচ্ছে দেহ প্রাচীর আর একটা হচ্ছে সিলেন্টেরন। ওকে, সো এটা হচ্ছে আলাদা দুইটা অংশ। সো সিলেন্টেরন কি? এটা হচ্ছে আমরা সিলেন্টেরন এক ধরনের গহ্বর, এটা, ঠিক আছে। এটা সিলেন্টেরন নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা আছে, দেহ প্রাচীর নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা আছে। সো এখন আমরা দেহ প্রাচীর নিয়ে প্রথম আলোচনা করি, তারপর হচ্ছে আমরা সিলেন্টেরন নিয়ে আলোচনা করব। সো সবাই হচ্ছে দেহ প্রাচীরের কোষের গঠনের বৈশিষ্ট্য, এই টপিকটাতে চলে আসছো, ঠিক আছে। দেহ প্রাচীরের কোষের গঠনের বৈশিষ্ট্য। আচ্ছা, সো হাইড্রার দেহের চারদিকে বিদ্যমান কোষ নির্মিত যে আবরণ, সেটাকে আমরা বলবো হচ্ছে দেহ প্রাচীর, ঠিক আছে। আচ্ছা, সো এটার দুটি স্তরে বিন্যস্ত থাকে, এটা আমরা জানি। একটা হচ্ছে আমাদের এপিডার্মিস আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। সো একটু আগে আমরা
দুইটা ডার্ম পড়ে আসছে, তাই না? যে একটোডার্ম আর মেসোডার্ম। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ভ্রূণ অবস্থায় যখন থাকবে সেই ভ্রূণ অবস্থায়কে আমরা বলবো হচ্ছে একটোডার্ম আর এন্ডোডার্ম, বুঝতে পারছো? আচ্ছা, সো যখন একটা পরিণত হচ্ছে আমাদের হাইড্রা জন্ম নেয়, তখন অ্যাকচুয়ালি এই একটোডার্ম থেকে হচ্ছে দেখছো যে ভ্রূণ অবস্থায় এই দুটো স্তর থাকে আর কি। কিন্তু যখন হচ্ছে আমাদের হাইড্রাটা অ্যাডাল্ট হয়ে যায়, তখন একটোডার্ম থেকে আমাদের জন্ম নেয় হচ্ছে এপিডার্মিস, আর এন্ডোডার্ম থেকে আমাদের জন্ম নেয় হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, বুঝতে পারছো? অর্থাৎ আমাদের এপিডার্মিস হচ্ছে সেই যে বাইরের ত্বক, ঠিক আছে? এপিডার্মিস মানে হচ্ছে আমাদের বাইরের ত্বক, বুঝতে পারছো? বাইরের ত্বক। আর গ্যাস্ট্রোডার্মিস মানে হচ্ছে আমাদের ভিতরের ত্বক। কেন? কারণ গ্যাস্ট্রোডার্মিস কোথা থেকে জন্ম নিয়েছে? এন্ডোডার্ম থেকে। এন্ডোডার্ম মানে কি? ওই যে ভিতর, ঠিক আছে? আর এপিডার্মিস কোথা থেকে জন্ম নিয়েছে? এপিডার্মিস জন্ম নিয়েছে হচ্ছে আমাদের একটোডার্ম থেকে। একটোডার্ম মানে কি? বাইরে, একটু আগে আমরা জিনিসটা পড়ে আসছি। তাহলে এপিডার্মিস মানে হচ্ছে আমাদের বাইরের ত্বক, আর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস মানে হচ্ছে আমাদের ভিতরের ত্বক। ওকে, তাহলে আশা করি এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস এই দুটো জিনিস কি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার একটু রিভার্স করে আবার দেখো, ঠিক আছে? তাইলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমরা পড়ব যে এই যে এই দুটো স্তর আছে, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস, এই দুটো স্তরের মাঝখানে এই যে মেসোগ্লিয়া অবস্থান করবে। আমরা পড়লাম যে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস এই দুটো স্তরের মাঝখানে আমাদের কোন ডার্মিস অবস্থান করবে? এখানে হচ্ছে আমাদের মেসোগ্লিয়া নামক একটা অকোষীয় স্তর অবস্থান করবে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে আমাদের মেসোগ্লিয়া নামক একটা অকোষীয় স্তর অবস্থান করতেছে, এটা কি অকোষীয় একটা জেলির মতো স্তর, তাই না? মেসোগ্লিয়া। আচ্ছা, সো কাজে হাইড্রা এর দেহপ্রাচীরকে তিনটি প্রধান অংশে দেখা যায়, ঠিক আছে? তাহলে তিনটা প্রধান অংশ কী কী? একটা হচ্ছে আমাদের এপিডার্মিস, বাইরের ত্বক, তারপর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, ভিতরের ত্বক, আর এই দুটার মাঝখানে আমাদের যেটা অবস্থান করবে সেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আমরা হচ্ছে এই যে এখানে আবার চলে আসবো, ঠিক আছে? এখানে আবার চলে আসি, এটা মুছে দিই আমি। আচ্ছা, সো এক সেকেন্ড একটু অপেক্ষা করো। হ্যাঁ, ঠিক আছে এবার। আচ্ছা, সো দেখো, তাহলে আমরা তিনটে স্তর পড়লাম, তাই না? কী কী তিনটে স্তর দেখো তো? একটা হচ্ছে আমাদের এই যে এপিডার্মিস, একটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিস, আর এই দুটার মাঝখানে আমাদের যে স্তরটা থাকবে সেই স্তরটার নাম হচ্ছে আমাদের মেসোগ্লিয়া। আচ্ছা, সো এই যে এপিডার্মিস, এপিডার্মিসে হচ্ছে এই যে এপিডার্মিস, ঠিক আছে? এই স্তরটা, হ্যাঁ, এই যে এই স্তরটা, এই পুরো স্তরটা হচ্ছে আমাদের এপিডার্মিসের স্তর, ঠিক আছে? তাহলে এই যে আমাদের এপিডার্মিস, এই এপিডার্মিসে আমাদের 7টা কোষ থাকে, ঠিক আছে? এই যে এপিডার্মিসে হচ্ছে আমাদের টোটাল 1 2 3 4 5 6 7, এই এপিডার্মিসে আমাদের 7টা কোষ থাকবে। কয়টা কোষ? 7টা। সো এই 7টা কোষের নাম আমাদের মুখস্থ করা লাগবে। সেরকম যেটা গ্যাস্ট্রোডার্মিস বা হচ্ছে যেটা হচ্ছে ভিতরের ত্বক, সেটাতে আমাদের কয়টা স্তর থাকবে? সেটাতে থাকবে হচ্ছে আমাদের কয়টা কোষ থাকবে? 5টা কোষ। 1 2 3 4 5, 5টা কোষ থাকবে। আর এটার মধ্যে থাকবে কি? মেসোগ্লিয়া। এখানে কোনো কোষ স্তর নয়, এটা হচ্ছে একটা সংযোগকারী স্তর। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসকে তোমার সংযোগ করবে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে এপিডার্মিসে যে 7টা কোষ পাওয়া যায়, এই 7টা কোষের নাম আমাদের একদম মুখস্থ করতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের সিকিউর টপিক, ঠিক আছে? একটু পরে আমরা শুরু করবো। এটা দেখো এপিডার্মিসের কোষসমূহ, ঠিক আছে? দেখো, হাইড্রার এপিডার্মিসে বর্ণিত 7 ধরনের কোষ পাওয়া যায়, ঠিক আছে? যে 7 ধরনের কোষ পাওয়া যায়। সো এই কোষের নামটা আমরা এখান থেকে একটু মুখস্থ করে ফেলে আমাদের জন্য সহজ হবে, ঠিক আছে? তাহলে আমি যদি আবারও বলি, এই যে আমাদের হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিসে এই যে এই পুরো স্তরটা আমাদের এপিডার্মিস, এই এপিডার্মিসে আমরা কয়টা কোষ পাবো? 7টা কোষ পাবো, ঠিক আছে? সো 7টা কোষ যে পাবো, এই 7টা কোষ আমাদের কি কি? পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিডোসাইট কোষ। ওকে, সো এই 7টা কোষ মনে রাখার জন্য আমি এখানে একটা ছন্দ লিখে রাখছি, ঠিক আছে? যেহেতু এটা সিকিউর টপিক, তোমাকে পরীক্ষার সময় বলবে কি এপিডার্মিসের 7টা কোষের বর্ণনা দাও, মাঝে মধ্যে এই ধরনের কোশ্চেন আসে। ওকে, সো তাহলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে আমাদের নিজেই পয়সা সংগ্রহ, ঠিক আছে? সো এই যে আমরা, হ্যাঁ, তাহলে নিজেই পয়সা সংগ্রহ, এই ছন্দটা সবাই একটু লিখে নাও। নিজেই পয়সা সংগ্রহ, এটা হচ্ছে আমাদের এপিডার্মিসের কোষগুলো মুখস্থ করার একটা ছন্দ, এপিডার্মিস, ঠিক আছে? এপিডার্মিসের যে 7টা কোষ আছে সেই 7টা কোষ মুখস্থ রাখার একটা ছন্দ, নিজেই পয়সা সংগ্রহ। ওকে, সো নি দিয়ে আমরা কি মনে রাখবো? এই দৈন্তের ন দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে নিডোসাইট কোষ, ঠিক আছে? দৈন্তের ন দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে নিডোসাইট কোষ, ঠিক আছে? নিডোসাইট। আচ্ছা, তারপর এই যে বুর্গজ জ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে জনন কোষ,
ঠিক আছে। এই যে তাহলে আমরা এইটার সাথে সাথে যদি একটু দেখি যে এই যে ন দিয়ে আমরা কী মনে রাখবো, এই যে নিডোসাইট কোষ। ঠিক আছে, নিডোসাইট কোষ আমাদের গেল। তারপর জ দিয়ে আমরা কী মনে রাখবো বলো তো? জ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে জনন কোষ। ঠিক আছে, এই যে 6 নাম্বারটা আমাদের জনন কোষ। ওকে, তারপর রস্য ই দিয়ে আমরা কী মনে রাখবো? রস্য ই দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, রস্য ই দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, আমি আর লিখলাম না। এই যে রস্য ই দিয়ে আমরা কি মনে রাখবো বলো তো? ইন্টারস্টিশিয়াল কোষ। তোমরা কিন্তু অবশ্যই এটা বইয়ে লিখে নেবা। আচ্ছা, সো তোমাদেরকে পড়ানোর সময় আমি যে এরকম নিমোনিক্স বলবো বা ছন্দ বলবো, এই ছন্দগুলো কিন্তু তোমরা বইয়েই লিখবা, আলাদা কোনো খাতায় লিখবা না, সেই খাতাটা কিন্তু হারিয়ে যাবে। ঠিক আছে, সো বইয়ে যেখানে ফাঁকা জায়গা পাও ছন্দগুলো হচ্ছে ওই ফাঁকা জায়গাতেই লিখে রাখবা। ওকে, আচ্ছা, রস্য ই দিয়ে আমরা কী মনে রাখবো? রস্য ই দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, লিখেই দিই, রস্য ই দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, এই যে 2 নাম্বারটা ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, তারপর আবার একটা প আসছে। ঠিক আছে, প দিয়ে আমরা কি মনে রাখবো? প দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে এই যে 1 নাম্বারটা পেশি আবরণী কোষ। ঠিক আছে, প দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে পেশি আবরণী কোষ। ওকে, তারপর অন্তস্থ দিয়ে কিছু মনে রাখার দরকার নেই, একটা দন্ত স আসছে। ঠিক আছে, দন্ত স দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সংবেদী কোষ। ঠিক আছে, দন্ত স দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সংবেদী কোষ। ওকে, এই যে আমাদের তোমার হচ্ছে 3 নাম্বারটা। ওকে, এই যে 3 নাম্বারটা হচ্ছে আমাদের সংবেদী কোষ। তারপর আবার একটা দন্ত স আছে, তাহলে এই দন্ত স দিয়ে আমরা কি মনে রাখবো? এই দন্ত স দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে স্নায়ু কোষ। ঠিক আছে, আরেকটা দন্ত স আছে, এই দন্ত স দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে স্নায়ু কোষ। ঠিক আছে, আর গ্রহ দিয়ে আমরা কি মনে রাখবো? গ্রহ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে গ্রন্থি কোষ। ঠিক আছে, গ্রহ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে গ্রন্থি কোষ। এই যে লাস্টে একটাই আছে, এই যে গ্রন্থি কোষ। তাহলে কিন্তু আমরা 7টা তোমার হচ্ছে 7টা তোমার যে কোষ, এই কোষটা কিন্তু খুব সহজেই মুখস্থ করে ফেললাম, তাই না? একটা হচ্ছে দন্তে ন দিয়ে আমাদের নিডোসাইট কোষ, জ দিয়ে হচ্ছে জনন কোষ, রস্য দিয়ে ইন্টারস্টিশিয়াল কোষ, প দিয়ে হচ্ছে পেশি কোষ। ঠিক আছে, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ। ওকে, সো এইভাবে তোমরা মনে রাখলে একটু সহজেই মনে রাখতে পারবে। আচ্ছা, এরপরে তাহলে এটা চলে গেল আমাদের। ওকে, তাহলে এটা আমি মুছে দিই। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু এটা বইয়ে লিখে ফেলবা। আচ্ছা, সো এরপরে তাহলে আমরা একসাথে গ্যাস্ট্রোডার্মিসের কোষটা একটু দেখে ফেলি। ঠিক আছে, এতক্ষণ তো আমরা এপিডার্মিসের কোষ বললাম যে 7টা কোষ থাকবে। গ্যাস্ট্রোডার্মিসে আমরা কয়টা কোষ পড়লাম? গ্যাস্ট্রোডার্মিসে থাকবে হচ্ছে আমাদের 5টা কোষ। ঠিক আছে, 5টা কোষ। অ্যাকচুয়ালি কি এখানে একটা ট্রিক আছে। ট্রিক হচ্ছে এইখানে যে 5টা কোষ, এই 5টা কোষের সাথে আমাদের এখানে যে 7টা কোষ, সেই 7টা কোষের একদম মিল থাকবে। ঠিক আছে, সেম মিল থাকবে। কী কী দেখি আমরা? পুষ্টিকোষ, পুষ্টিকোষ এখানেও আছে। পুষ্টিকোষ মানে কি জানো? পুষ্টিকোষ মানে হচ্ছে পেশি আবরণী কোষ। ঠিক আছে, পেশি আবরণী কোষের আরেকটা নাম হচ্ছে পুষ্টিকোষ। এটা তোমরা একটু লিখে নাও, এটা হচ্ছে তোমরা আবার আলাদা কোষ ভুলেও মনে করো না। পেশি আবরণী কোষ মানেই হচ্ছে আমাদের পুষ্টিকোষ। ওকে, পেশি আবরণী কোষ মানেই কি বলো তো? পুষ্টিকোষ। ওকে, এটা কিন্তু তোমাদের মাথায় থাকা লাগবে যে এই যে পুষ্টিকোষ মানেই পেশি আবরণী কোষ। এটাও হচ্ছে আমরা যখন এই কোষগুলোর ডিটেলস পড়বো তখন আমরা জানতে পারবো। ওকে, আচ্ছা, তারপর কি গ্রন্থিকোষ, এখানেও দেখো আমাদের গ্রন্থিকোষ আছে। তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, এখানে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ আছে। সংবেদী কোষ, এখানেও আমাদের সংবেদী কোষ আছে। স্নায়ু কোষ, এখানে হচ্ছে আমাদের স্নায়ু কোষ আছে। তাহলে কোন 2টা কোষ নাই? জাস্ট আমরা যদি ওই 2টা কোষের নাম মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই 5টা কোষ আলাদা করে শেখার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে কোন 2টা কোষ আমাদের গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না? থাকবে না হচ্ছে আমাদের এই যে জনন কোষ আর নিডোসাইট কোষ। ঠিক আছে, জাস্ট আমরা এই 2টা কোষের নাম মনে রাখবো, জনন কোষ আর নিডোসাইট কোষ। এই 2টা কোষ হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না। এই 2টা ছাড়া বাকি 5টা কোষই হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিসে থাকবে। ঠিক আছে, সো এইটাও মনে রাখার একটা তোমার হচ্ছে ছন্দ আছে, সেটা হচ্ছে জনি। ঠিক আছে, আমরা ছোটোবেলায় রাইমস পড়ছি না, জনি জনি ইয়াস পাপা। ঠিক আছে, আচ্ছা, সো ওই জনে দিয়ে আমরা মনে রাখবো, জ দিয়ে হচ্ছে আমাদের জনন কোষ আর নি দিয়া হচ্ছে আমাদের নিডোসাইট কোষ। ঠিক আছে, এই জনন কোষ আর নিডোসাইট কোষ হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না। তাহলে কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো তোমার আলাদাভাবে মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট এই 2টা মনে রাখো যে এই 2টা কোষ থাকবে না, বাকি কোষগুলো, বাকি 5টা কোষই হচ্ছে আমাদের থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে হচ্ছে আমাদের এপিডার্মিস কি, গ্যাস্ট্রোডার্মিস কি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এই কোষগুলো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে আমরা যদি আবার একটু সামারাইজ করি, এই কোষগুলোকে আমরা বলবো হচ্ছে এপিডার্মিসের কোষ। কয়টা কোষ থাকে এপিডার্মিসে? 7টা। নিচের কোষগুলো কিসের কোষ? গ্যাস্ট্রোডার্মিসের কোষ। কয়টা কোষ থাকবে? 5টা। তাহলে 7টা আর 5টা কোন 2টা কম থাকবে? এই যে জনন কোষ আর নিডোসাইট কোষ, এই 2টো কোষ হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না। মধ্যের স্তরটাকে কি বলা হয়? মেসোগ্লিয়া। এটা কোনো কোষীয় স্তর নয়, এটা হচ্ছে একটা অকোষীয় স্তর, জেলের মতো। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার? ঠিক আছে, আশা করি এখানে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপর যদি কনফিউশন থাকে আমাকে হচ্ছে অবশ্যই ইনবক্সে আস্ক করবা। ওকে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে
এপিডার্মিস বা বহিঃত্বকের কোষসমূহে চলে যাব। আচ্ছা, এগুলো এখন আমরা একটু বর্ণনা পড়ব, ঠিক আছে? যে এপিডার্মিসের যে কোষ আছে না 7টা কোষ, ওই 7টা কোষের এখন আমরা একটু বর্ণনা পড়ব, বুঝতে পারছো? এপিডার্মিস বা বহিঃত্বক এর কোষসমূহ, ঠিক আছে? সো এই যে আমাদের 7টা কোষ, এই 7টা কোষের আমরা বর্ণনা পড়ব, ওকে? সো 1 নাম্বার কোষ কি? এই যে পেশি আবরণী কোষ, ঠিক আছে? ওই যে 1 নাম্বার কোষটা হচ্ছে আমাদের পেশি আবরণী কোষ, ওকে? সো পেশি আবরণী কোষটা যদি আমরা একটু চিত্রে দেখি, যে এগুলো কিন্তু আমাদের এপিডার্মিসের কোষসমূহ, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের এপিডার্মিস মানে কি ওই যে বাইরের, হ্যাঁ, যে বাইরে যে কোষগুলো থাকে আর কি। আচ্ছা, সো এপিডার্মিসের কোষসমূহ এই যে যেটা আমরা এখানে পড়ছিলাম আর কি, যে এপিডার্মিস সেম, ঠিক আছে? যে এখানে আমরা পড়ে আসছিলাম না, এই যে এপিডার্মিস, এই যে এখানে যে চিত্রটা দেখছিলাম আর কি, যে এই চিত্রগুলাই এখানে হচ্ছে আমাদের একটু বড় করে দিচ্ছে আর কি, ঠিক আছে? এই চিত্রটাই আমাদের এখানে একটু বড় করে দিচ্ছে এপিডার্মিসের কোষসমূহ, ঠিক আছে? আচ্ছা, সো 1 নাম্বার কোষটাকে ছিল পেশি আবরণী কোষ। সো পেশি আবরণী কোষগুলা আমরা যদি একটু টেক্সট পড়ি, এপিডার্মিসের অন্যান্য কোষের তুলনায় পেশি আবরণী কোষ আকারে বড় এবং সংখ্যায় অধিক থাকে, ঠিক আছে? এবং এপিডার্মিসের সম্পূর্ণ অংশগুলো জুড়ে হচ্ছে এটা অবস্থান করে। ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে কোন কোষ অবস্থান করে? মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, ঠিক আছে? মেডিকেলে আসছিল, তাহলে আমাদের আনসার কোনটা হবে? পেশি আবরণী কোষ। আচ্ছা, সো পেশি আবরণী কোষটা যদি আমরা একটু চিত্রের মধ্যে দেখি, তাহলেই তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমাদের পেশি আবরণী কোষ, ঠিক আছে? তাহলে এই যে আমরা হলুদ হলুদ যে জিনিসগুলো দেখতে পাচ্ছি না, এই হলুদ, এই পুরাটাই হচ্ছে আমাদের পেশি আবরণী কোষ, বুঝতে পারছো? তাহলে দেখো এই পুরাটাই তোমাদের হলুদ হলুদ, তাই না? এই যে হলুদ স্ট্রাকচার, হলুদ স্ট্রাকচার, হলুদ স্ট্রাকচার, হলুদ স্ট্রাকচার, অর্থাৎ আমাদের এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে কিন্তু হচ্ছে এই পেশি আবরণী কোষ অবস্থিত। এবং এই যে আমাদের পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষটা কিন্তু হচ্ছে আমাদের সংখ্যায় অধিক থাকে, তাই না? এই যে হলুদ স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এই পুরাটাই হচ্ছে আমাদের, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের পেশি আবরণী কোষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে পেশি আবরণী কোষটা কি চিত্রের মাধ্যমে দেখলে আমরা একদমই বুঝতে পারলাম যে পেশি আবরণী কোষ জিনিসটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে? আচ্ছা, সো এপিডার্মিসের সম্পূর্ণ স্থান জুড়ে অবস্থান করে কোন কোষ? পেশি আবরণী কোষ। আচ্ছা, সো তারপর আমাদের পড়বো পেশি আবরণী কোষে আমাদের এক ধরনের দানা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে মিউকাস দানা, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো যে মিউকাস দানা আমরা কোন কোষে পাবো? পেশি আবরণী কোষে পাবো, ঠিক আছে? আচ্ছা, তারপর পেশি লেজে সুতার মতো মায়োনিম থাকে, ঠিক আছে? সো এটাও হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য একটু পড়ো, যে হচ্ছে মায়োনিম জিনিসটা আমরা কোথায় পাবো? পেশি আবরণী কোষে, ঠিক আছে? এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, পেশি আবরণী কোষটা কিন্তু আমাদের সিকিউতে আসে, ঠিক আছে? পেশি আবরণী কোষটা হচ্ছে আমাদের সিকিউ টপিক। সো তাহলে সিকিউতে যদি আসে, তাহলে আমরা কি করব? যদি পারি আমরা এই চিত্রটা প্রথমে আঁকবো, ঠিক আছে? যে চিত্রটা, যে পেশি আবরণী কোষ, যে পুরো স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের পেশি আবরণী কোষ, ওকে? এই পুরো স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের পেশি আবরণী কোষ। আচ্ছা, সো তাহলে আমরা কী কী বললাম? পেশি আবরণী কোষ হচ্ছে অন্যান্য কোষের তুলনায় আমাদের হচ্ছে আকারে বড় থাকে, সংখ্যায় অধিক থাকে, এপিডার্মিসের সম্পূর্ণ স্থান জুড়ে হচ্ছে আমাদের পেশি আবরণী কোষ অবস্থান করবে। আচ্ছা, এটা কোথায় অবস্থান করবে দেখো তো? মেসোগ্লিয়ার উপর অবস্থান করবে, ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? যে মেসোগ্লিয়া স্তরটা কোনটা জানো? এই যে আমাদের মেসোগ্লিয়া, দেখতে পাইছো? এই যে আমাদের স্তরটা, আমি যদি একটু অন্য কালার আনি, এই যে আমাদের হচ্ছে এই যে স্তরটা, এই স্তরটাই হচ্ছে আমাদের মেসোগ্লিয়া স্তর, ঠিক আছে? এই স্তরটাই হচ্ছে আমাদের মেসোগ্লিয়া স্তর। তাহলে কি, তাহলে পেশি আবরণী কোষ কার উপর অবস্থান করে আছে? এই যে মেসোগ্লিয়া অবস্থানের, এই যে এটা তো আমাদের পেশি আবরণী কোষ, ঠিক আছে? পেশি আবরণী কোষটা হচ্ছে আমাদের মেসোগ্লিয়ার উপরে অবস্থান করে আছে, ঠিক আছে? এটাই এখানে বুঝাইছে। আচ্ছা, তারপরে আমরা দেখি, বা লাল কালারটা আনি, হ্যাঁ। তারপর প্রতিটি কোষের একটা বড় নিউক্লিয়াস, আচ্ছা, এই যে আমরা তো জানি প্রত্যেকটা কোষের মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকে। এই যে আমরা যে কালো যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস থাকবে, এখানে গহ্বর থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে কী কী বললাম? এখানে মিউকাস দানা থাকবে, তারপর হচ্ছে আমাদের এক ধরনের সুতার মতো মায়োনিম থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিডোব্লাস্ট নামে একটা টার্ম আছে, ঠিক আছে? নিডোব্লাস্ট জিনিসটা অ্যাকচুয়ালি কী? নিডোব্লাস্ট মানে হচ্ছে পরিস্ফুটনরত নিডোসাইট। এটা হচ্ছে নিডোসাইটের যখন আমরা গঠন পড়ব তখন আমরা দেখব, ঠিক আছে? নিডোসাইটের আমাদের আলাদা গঠন আছে। নিডোসাইট যখন কোষটা পড়বো না, নিডোসাইট কিন্তু আমাদের আলাদা একটা কোষ, ঠিক আছে? দেখাই জানি, এই যে নিডোসাইট কিন্তু আমাদের এই যে 7 নাম্বার কোষটা ছিল, যে, ঠিক আছে? এই যে 7 নাম্বার কোষ, সেটা আলাদা একটা কোষ, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যে সময় নিডোসাইট পড়বো সে সময় আমাদের বিষয়টা ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? যে এখানে হচ্ছে আমাদের কী কী থাকবে বলো তো? মিউকাস দানা থাকবে, আর হচ্ছে মায়োনিম জিনিসটা থাকবে, ঠিক আছে? আর এখান থেকে কিছু না পড়লেও চলবে। আচ্ছা, সো এরপরে পেশি আবরণী কোষগুলো হচ্ছে আমাদের বিভাজনে সক্ষম, অর্থাৎ এগুলো হচ্ছে নিজে নিজে বিভাজিত হইতে পারে। অ্যাকচুয়ালি কি, এটা পেশি আবরণী কোষের মধ্যে কি নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াস থাকলে কি আর তোমার হচ্ছে নিউক্লিয়াসের বাইরে কি থাকবে? সাইটোপ্লাজম। সো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম থাকলেই সেটা হচ্ছে বিভাজনে সক্ষম হবে। আচ্ছা, তারপরে এখন আমরা কাজ পড়বো। কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? পেশি আবরণী কোষের কাজ,
ঠিক আছে। সো কাজটা হচ্ছে আমরা কী পর্ব দেখো, এটা হচ্ছে আমাদের দেহের আবরণ সৃষ্টি করে। আচ্ছা আচ্ছা যাই, এটা হচ্ছে আমাদের বলাই আছে তাই না, যে আবরণী কোষ, ঠিক আছে, বোঝা যায় তাই না, যে আবরণী কোষটা আবরণ সৃষ্টি করবে, দেহাবরণ সৃষ্টি করবে, ঠিক আছে, গেল। তারপর এটা হচ্ছে আমরা জানি এখানে কোন দানা থাকবে, মিউকাস দানা। মিউকাস দানা আমাদের হচ্ছে কিউটিকল গঠনে অংশগ্রহণ করবে, ঠিক আছে, মিউকাস দানা আমাদের কিউটিকল গঠনে অংশগ্রহণ করবে। তারপর কোর্সিকাতে এরা নিডোব্লাস্ট ধারণ করবে। হ্যাঁ, নিডোব্লাস্ট জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা যেখানে পড়ছিলাম যে পরিস্ফুটনরত নিডোসাইটকে বলা হয় হচ্ছে নিডোব্লাস্ট, ঠিক আছে। তাহলে কোর্সিকাতে এরা নিডোব্লাস্ট ধারণ করবে। তারপর আর কি আছে, চলন, খাদ্য গ্রহণে সহায়তা করবে। তারপর হচ্ছে আমাদের শ্বসনে অংশ নেবে। জাস্ট হচ্ছে কিওয়ার্ডগুলো দেখাও, ঠিক আছে, পুরো লাইন পড়ার কোনো দরকার নেই, জাস্ট কিওয়ার্ডগুলো দেখাও। হ্যাঁ, দেহাবরণ সৃষ্টি করবে, কিউটিকল গঠনে অংশগ্রহণ করবে, নিডোব্লাস্ট ধারণ করবে, চলন এবং খাদ্য সংগ্রহ করবে, শ্বসনে অংশগ্রহণ করবে। ওকে, আর তোমাদের এখান থেকে কিছু পড়ার দরকার নেই। তাহলে আমরা কি পেশি আবরণী কোষটা পড়ে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমরা যাব হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোষ, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, সো ইন্টারস্টিশিয়াল কোষটা কি, আমাদের ওই যে 2 নম্বর কোষ ছিল এখানে, যে ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে, এপিডার্মিসের 2 নম্বর কোষ ইন্টারস্টিশিয়াল কোষ। সো ইন্টারস্টিশিয়াল কোষের আমরা বর্ণনাটা একটু পড়ি তাই না। সো ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে কোথায় থাকবে দেখো তো, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে অবস্থান করবে, মেসোগ্লিয়া ঘেঁষে। আচ্ছা, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করবে। আচ্ছা, সো এইখানে যদি আমরা চিত্রটাকে একটু রাফ করে দিই, মুছে ফেলি, বেশি হিবিজিবি হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমরা দেখি এখানে ইন্টারস্টিশিয়াল কোষ কোনটা, এই যে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে, এই যে আমাদের যে ব্রাউন কালারের যে জিনিসগুলো দেখতে পাইতেছো না, এই যে এগুলোই হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে পেশি আবরণী কোষ কোনটা, এই যে হলুদ স্ট্রাকচার, এগুলো হচ্ছে আমাদের পেশি আবরণী কোষ, ঠিক আছে। তাহলে দেখো তো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এটা অবস্থান করছে তাই না, এই যে এটা একটা পেশি আবরণী কোষ, এটা একটা পেশি আবরণী কোষ, এই দুটার মাঝখানে হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করতেছে। দেখো এই যে আবার এখানে মাঝখানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, হ্যাঁ, এই যে মাঝখানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, ঠিক আছে। তাহলে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষটা কোথায় থাকবে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করবে। আচ্ছা, এবং এটা কি মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করবে। তাহলে আমরা তো জানি যে মেসোগ্লিয়া কোথায় থাকে তাই না, এই যে এটা হচ্ছে মেসোগ্লিয়া স্তর, তাহলে মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করবে। এটাও হচ্ছে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, সো এখানেও আমাদের সেম, এখানে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, এন্ডোপ্লাজমিক জালিকা থাকবে, রাইবোজোম থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে। অর্থাৎ একটা হচ্ছে আদর্শ কোষে বা প্রকৃত কোষে যেই ধরনের জিনিসগুলো থাকা উচিত সেই সব কিছুই হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষে থাকবে। আচ্ছা, সো এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ব, সেটা হচ্ছে একটু আগে আমরা একটা ফ্যান্সি জিনিস বা রূপকথার গল্প পড়ে আসছি তাই না। রূপকথার গল্পটা হচ্ছে যে হাইড্রার কোনো একটা জায়গা যদি আমরা কেটে ফেলি তাহলে সেখান থেকে আবার নতুন হাইড্রা জন্ম নেয়, ঠিক আছে, নতুন একটা, সেটার হাইড্রা যদি আমরা কোর্সিকা কেটে ফেলি সেখান থেকে নতুন কোর্সিকা জন্ম নেবে, সেটা যদি আমরা দেহকাণ্ড কেটে ফেলি সেখান থেকে আবার নতুন দেহকাণ্ড জন্ম নেবে। সো এইটার যে মেন কারণটা হচ্ছে, যে কোষটা হচ্ছে এই যে পুনরুৎপত্তি ঘটায়, সেই কোষটার নামই হচ্ছে আমাদের এই ইন্টারস্টিশিয়াল কোষ। অর্থাৎ এই ইন্টারস্টিশিয়াল কোষের জন্যই হচ্ছে আমাদের পুনরুৎপত্তি ক্ষমতা থাকে হাইড্রার, ঠিক আছে। এই যে কাজটা পড়লেই আমরা বুঝতে পারবো ইন্টারস্টিশিয়াল কোষের কাজ, ঠিক আছে। ইন্টারস্টিশিয়াল কোষের মেন কাজটাকে দেখো, পুনরুৎপত্তি এবং মুকুল সৃষ্টিতে অংশগ্রহণ করে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, হাইড্রার পুনরুৎপত্তি গঠনের যে ক্ষমতা এটা হচ্ছে কোন কোষের জন্য হয়, আনসার হবে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম হাইড্রার যে পুনরুৎপত্তির ক্ষমতা বা হচ্ছে ওই যে ড্রাগনের মতো যে ক্ষমতাটা আছে, রূপকথার গল্পের ন্যায় ক্ষমতা, সেই ক্ষমতাটা থাকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ থাকার কারণে। হ্যাঁ, মানুষেরও যদি ইন্টারস্টিশিয়াল কোষটা থাকতো তাহলে মানুষের একটা হাত কেটে ফেলে সেখানে আবার একটা হাত জন্ম নিত, বুঝতে পারছো। মানুষের যদি মাথা কেটে ফেলা হইতো তাহলে সেখান থেকে আবার নতুন করে একটা মাথা জন্ম নিত মানুষের, ঠিক আছে, যদি ইন্টারস্টিশিয়াল কোষটা থাকতো। বাট মানুষের যেহেতু ইন্টারস্টিশিয়াল কোষটা নাই, এটা কার মধ্যে আছে, এটা হচ্ছে আমাদের হাইড্রার মধ্যে আছে। সো হাইড্রার হচ্ছে আমাদের পুনরুৎপত্তি ক্ষমতা আছে। আচ্ছা, সো এই যে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ, এটা হচ্ছে 45 দিন পর পর অন্তর অন্তর এটা হচ্ছে আমাদের হয়, ঠিক আছে। হাইড্রার যে হচ্ছে আমাদের তোমার পুনরুৎপত্তি ক্ষমতা মানে হচ্ছে হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষ, সেটা হচ্ছে আমাদের 45 দিন পর পর পুনরুত্থাপিত হয়, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও আমি হচ্ছে ট্যাবটা একটু ফ্ল্যাট করে নিই। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, 45 দিন পর পর হচ্ছে হাইড্রার আমাদের দেহের মানে 45 দিন পর পর এটা কি হয়, প্রতিস্থাপিত হয়, ঠিক আছে। মানে কি হচ্ছে, আমরা তো জানি আমাদের দেহের যে আরবিসি আছে, আরবিসি হচ্ছে 120 দিন পর পর প্রতিস্থাপিত হয় তাই না, নষ্ট হয়ে যায়, আবার নতুন করে হচ্ছে নতুন হাইড্রা গঠিত হয়, ঠিক আছে। এরকমই হচ্ছে আমাদের 45 দিন পর পর আমাদের হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল যে কোষটা আছে, এই ইন্টারস্টিশিয়াল কোষটা হচ্ছে প্রতিস্থাপিত হয়। ওকে, আচ্ছা, এই যে হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষটা যে প্রতিস্থাপনের যে ঘটনা, এটাকে বলা হয় টটিপটেন্ট
টটিপটেন্সি মানে কি ওই পুনরুৎপত্তি ক্ষমতার টটিপটেন্সি একই জিনিস, ঠিক আছে, ইংলিশ টার্মে বলা হয় হচ্ছে টটিপটেন্ট, ঠিক আছে। ইন্টারস্টিশিয়াল কোষটা যে আমাদের এইভাবে নতুন করে তোমার হচ্ছে করতে পারে, ঠিক আছে, নতুন করে যে আবার নতুন কোষ গঠন করতে পারে বা হচ্ছে নতুন অঙ্গ গঠন করতে পারে, এইটাকে বলা হয় হচ্ছে টটিপটেন্ট। ওকে, তাহলে হচ্ছে আমরা ইন্টারস্টিশিয়াল কোষটাও পড়ে ফেললাম। এরপর পড়বো হচ্ছে আমরা সংবেদী কোষ। আচ্ছা, সো সংবেদী কোষটা কী ছিল? ওই যে 3 নম্বর কোষ ছিল সংবেদী কোষ, মনে আছে? এই যে 3 নম্বর কোষ হচ্ছে আমাদের সংবেদী কোষ, ঠিক আছে। এখন তাহলে আমরা সংবেদী কোষ পড়বো। সো সংবেদী কোষটা কি অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এখানে ডিটেলস তেমন কিছুই পড়ার দরকার নেই, জাস্ট এটা মনে রাখো যে সংবেদী কোষগুলো হচ্ছে আমাদের সেম পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করবে এবং এটা হচ্ছে আমাদের সমকোণে অবস্থান করে, ঠিক আছে। এটা আমাদের কেমন কোণে অবস্থান করবে? সমকোণে। অর্থাৎ দেখো এখানে যদি আমরা চিত্র মধ্যে একটু দেখার চেষ্টা করি আসলে হচ্ছে আমাদের সংবেদী কোষটা কোথায় আছে, ঠিক আছে। এই যে আমাদের সংবেদী কোষ, এই যে আমাদের পেস্ট কালারের যে এটা দেখতে পাইতেছো না, যে পেস্ট কালারের, এটাই হচ্ছে আমাদের সংবেদী কোষ। তাহলে এটাও হচ্ছে আমাদের যে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ, এই দুটার মাঝখানে হচ্ছে আমাদের সংবেদী কোষটা অবস্থান করতেছে, ঠিক আছে। যেটা একটা পেশি দেখাই আবার, এটা একটা পেশি আবরণী কোষ, এটাও একটা পেশি আবরণী কোষ, এটার হচ্ছে মাঝখানে আমাদের এই যে পেস্ট কালারের যে কোষটা আছে, এটাই হচ্ছে আমাদের তোমার হচ্ছে সংবেদী কোষ। আচ্ছা, তো সংবেদী কোষটা সমকোণে অবস্থান করে। সমকোণে অবস্থান মানে কি? দেখো এই যে এটা যদি আমাদের মেসোগ্লিয়া থাকে, এটা কিন্তু একদম স্ট্রেটভাবে লম্বভাবে আছে, তাই না? সো এখানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপাদন করবে, ঠিক আছে। এটাই আর কি সমকোণে, মানে একদম লম্বভাবে থাকে আর কি, এটাকে বুঝাইছি হচ্ছে সমকোণে থাকে। আচ্ছা, সো হচ্ছে সংবেদী কোষ, আমরা তো জানি যে সংবেদী কোষ কী করবে আমাদের হচ্ছে তোমার। আচ্ছা, সংবেদী কোষ কোথায় কোথায় বেশি থাকবে? কোর্সিকা, হাইপোস্টোম এবং হচ্ছে পাদচাকতিতে আমাদের হচ্ছে সংবেদী কোষটা বেশি দেখা যাবে, ঠিক আছে। এটা একটু আমাদের মাথায় রাখা লাগবে। আচ্ছা, এরপরে কাজ, এটা কি করবে? পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করবে, ঠিক আছে। সংবেদী কোষগুলো হচ্ছে পরিবেশ থেকে আমাদের সংবেদন গ্রহণ করবে। সংবেদন মানে কি? উদ্দীপনা, আলো, তাপ, এগুলো হচ্ছে আমাদের গ্রহণ করে, এটা হচ্ছে আমাদের হাইডার মধ্যে পাঠাবে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমাদের সংবেদী কোষের কাজ। তারপর আমরা পড়বো হচ্ছে স্নায়ু কোষ, ঠিক আছে। স্নায়ুকোষও হচ্ছে আমাদের সেম মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। ওকে, সো এটা হচ্ছে তোমার বর্ণনা তেমন একটা কিছুই পড়ার দরকার নাই। আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে কাজ, ঠিক আছে। কাজ হচ্ছে উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করা। এখন আমরা জানি মানুষেরও যে স্নায়ুতন্ত্র থাকে সেটা কি করে? দেহের বিভিন্ন উদ্দীপনা এক স্থান থেকে আরেক স্থানে সংবহন করে স্নায়ু বা নিউরন, ঠিক আছে। ওদেরও সেরকম স্নায়ুকোষ থাকে। এই যে এখানে স্নায়ুকোষের আমরা গঠন দেখতে পাইতেছি, হ্যাঁ। সো হচ্ছে স্নায়ুকোষগুলো আমাদের সেম, ওকে, এগুলোও হচ্ছে আমাদের দেহের উদ্দীপনা গ্রহণ করবে। আচ্ছা, তারপর আমরা পাবো হচ্ছে গ্রন্থিকোষ, ঠিক আছে। সো গ্রন্থিকোষ হচ্ছে আমাদের এগুলো ক্ষরণকারী দানা বিশিষ্ট এক ধরনের পরিলম্বিত লম্বাকার এপিডার্মাল কোষ, হ্যাঁ। মুখছিদ্রর তোমাদের এগুলো অ্যাকচুয়ালি পড়ার দরকার নেই, ঠিক আছে। টু মাস ইনফরমেশন রিমেম্বার দরকার নেই, জাস্ট এটা পড়বা যে মুখছিদ্রের চারদিকে ও পাদচাকতিতে আমাদের হচ্ছে গ্রন্থিকোষ বেশি দেখা যায়। গ্রন্থিকোষ কোথায় বেশি দেখা যায় আমাদের এটা একটু মাথায় রাখা লাগবে, ওকে। আচ্ছা, গ্রন্থিকোষের কাজটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের মিউকাস ক্ষরণ করবে, হ্যাঁ, আর হচ্ছে বুদবুদ সৃষ্টি করবে। আচ্ছা, মিউকাস ক্ষরণ করে এটা কী করবে? বস্তুকে হচ্ছে আমাদের লেগে থাকতে সাহায্য করবে, আর বুদবুদ সৃষ্টি করবে। বুদবুদ হচ্ছে ভেসে থাকতে সাহায্য করবে, আর হচ্ছে গলধঙ্করণে সাহায্য করে, ঠিক আছে। গ্রন্থিকোষ হচ্ছে আমাদের কীতে সাহায্য করবে? গলধঙ্করণে সাহায্য করবে। তাহলে গ্রন্থিকোষের কাজ আমরা কী কী পেলাম? মিউকাস ক্ষরণ করবে, বুদবুদ সৃষ্টি করবে, গলধঙ্করণে সাহায্য করবে। এরকম করেই জাস্ট কিওয়ার্ডগুলো মনে রাখবো, ওকে। আচ্ছা, তারপর আমরা দুইটা কোষ পড়বো, একটা হচ্ছে আমাদের জনন কোষ, আরেকটা হচ্ছে আমাদের নিডোসাইট কোষ, ঠিক আছে। আচ্ছা, সো জনন কোষ আর নিডোসাইট কোষ, এই দুটো জিনিস কি অ্যাকচুয়ালি দেখো, জনন কোষ তো আমরা জানি মানুষের মতোই, ঠিক আছে। সেম মানুষের মতোই জনন কোষ হচ্ছে একটা শুক্রাণু আর ডিম্বাণু, ঠিক আছে। শুক্রাণু আর ডিম্বাণু যেরকম হচ্ছে তোমার হচ্ছে মানুষেও শুক্রাণু আর ডিম্বাণু জনন কোষ থাকে, সেম আমাদের হচ্ছে হাইড্রাতেও শুক্রাণু আর ডিম্বাণু আলাদা দুইটা জনন কোষ থাকবে। আচ্ছা, সো এরপরে সেম শুক্রাণু হচ্ছে মানুষের শুক্রাণু যেরকম হচ্ছে একটা স্ফীত মস্তক থাকে, একটা সেন্টিওলযুক্ত মধ্যখণ্ড থাকে, আর একটা হচ্ছে লম্বা লেজ থাকে। মানুষের ওই যে স্পার্ম বা হচ্ছে শুক্রাণু যেরকম থাকে আর কি, তাই না? এই যে এরকম থাকে আর কি, ওরকম, হ্যাঁ। যে একটা তোমার হচ্ছে একটা মস্তক থাকবে, একটা হচ্ছে লেজ থাকবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা চলে আসবো যৌনজননে অংশগ্রহণ করে জনন কোষ, এটা আমরা সবাই জানি। তারপর নিডোসাইট কোষ, ঠিক আছে। নিডোসাইট কোষ, নিডোসাইট কোষ আমাদের পড়লেই আজকের পড়া শেষ, ঠিক আছে। হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকে সর্বত্র, বিশেষ করে কোর্সিকার পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে হচ্ছে নিডোসাইট কোষ অবস্থান করবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে কোথায় নিডোসাইট থাকবে না হাইড্রার পদতল ছাড়া। মানে কি? হাইড্রার পদতলে হচ্ছে নিডোসাইট থাকে না, এছাড়া বহিঃত্বকের অন্য সর্বত্র সব জায়গাতেই হচ্ছে আমরা নিডোসাইট পাবো। কোথায় বেশি পাবো? কোর্সিকায় বেশি পাবো,
ঠিক আছে। আচ্ছা, নিউরোসাইট কোষটা তাহলে কোথায় থেকে আমরা যদি একটু চিত্রের মধ্যে দেখে আসি, যেহেতু ইম্পর্টেন্ট। এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের নিউরোসাইট কোষ। এখানে যে পিঙ্ক কালারটা দেখতে পাইতেছো, এই যে আমাদের পিঙ্ক কালারের এই পুরাটা হচ্ছে আমাদের একটা নিউরোসাইট কোষ, অনেক বড় একটা কোষ। এটাও হচ্ছে আমাদের দুইটা পেশি আবরণী কোষের মধ্যখানে অবস্থান করবে, নিউরোসাইট কোষ। ঠিক আছে। আচ্ছা, সো নিউরোসাইট যে কোষটা আছে, এই নিউরোসাইট কোষটা হচ্ছে আমাদের দেখি আমরা এটা কেমন দেখতে হয়। এটা হচ্ছে আমাদের গোলাকার, ডিম্বাকার বা পেয়ালাকার হতে পারে, নট সো ইম্পর্টেন্ট। যেটা আমাদের মনে রাখা লাগবে সেটা হচ্ছে নিউরোসাইটের অভ্যন্তরে হচ্ছে আমাদের নেমাটোসিস্ট থাকবে। ঠিক আছে, নিউরোসাইট আমাদের কি বহন করবে? নেমাটোসিস্ট। এই যে আমাদের নেমাটোসিস্ট, এটা কিন্তু হচ্ছে তোমরা এতে পড়ে আসছো। ঠিক আছে, যে নিডারিয়া পর্বের মধ্যে নেমাটোসিস্ট যে টার্মটা, এই টার্মটা কিন্তু তোমরা পড়ে আসছো, যে নিডারিয়ান প্রাণীদের ভিতরে নেমাটোসিস্ট থাকে। ঠিক আছে, নেমাটোসিস্ট জিনিসটা অ্যাকচুয়ালি কী? হ্যাঁ, আমরা হচ্ছে এটা পড়বো নেক্সট ক্লাসে। নেমাটোসিস্ট হচ্ছে, দেখো এই যে হচ্ছে এটা আমাদের নিউরোসাইট একটা কোষ। ঠিক আছে, এই পুরাটাই হচ্ছে নিউরোসাইট কোষ। এটার মধ্যে আমাদের হচ্ছে যে ভিতরে যে অংশটা থাকে, এটাকে বলা হয় হচ্ছে নেমাটোসিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি। ঠিক আছে, দেখো আদর্শ নিউরোসাইটের গঠন, অর্থাৎ এই যে আমাদের নিউরোসাইটের যে কোষের গঠনটা আছে, এই নিউরোসাইটের গঠনটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আরও ভালো করে ডিটেলসে পড়বো। তাহলে আজকের মতো হচ্ছে আমরা এইখানেই শেষ করতেছি। হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করবা। ওকে, সো এই যে আমাদের নিউরোসাইটের গঠন, এই নিউরোসাইটের গঠন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে আদর্শ নিউরোসাইটের গঠন, এটা হচ্ছে আমাদের আলাদা একটা টপিক, আলাদা সিকিউর টপিক। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলাদাভাবে সুন্দরভাবে পড়বো। ঠিক আছে, যে আদর্শ নিউরোসাইটের গঠনটা। ওকে, তাহলে কিন্তু আমরা এই 6 ধরনের কোষই আলোচনা করে ফেললাম, তাই না? আমরা হচ্ছে এই 6 ধরনের কোষ আলোচনা করলাম। কী কী? পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ। জাস্ট হচ্ছে আমাদের নিউরোসাইট কোষটা বাকি, এটা হচ্ছে আমাদের সিকিউতে আলাদাভাবে আসে এবং অনেক বড় একটা টপিক। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, আচ্ছা, তাহলে এটা যে মেডিকেলের কোশ্চেনগুলো যখন আমাদের হাইড্রা পার্টটা শেষ হবে, হাইড্রা পার্টটা শেষ হলেই হচ্ছে আমরা হাইড্রার যে মেডিকেলের কোশ্চেনগুলো আছে সেগুলো একসাথে পড়ে ফেলবো। তারপর যখন আমাদের ঘাসফড়িং শেষ হবে, তখন ঘাসফড়িংয়ের মেডিকেলের কোশ্চেনগুলো পড়ে ফেলবো। তারপর যখন হচ্ছে আমাদের তোমার রুই মাছ শেষ হবে, তখন রুই মাছের মেডিকেলের কোশ্চেনগুলো আমরা আলাদাভাবে পড়ে ফেলবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করতেছি। মঙ্গলবার থেকে তোমাদের হচ্ছে রেগুলার লাইভ ক্লাস হবে।